Today I am talking about a steroid which is Dynabol. Short একে D-বলও বলা হয়। Dynabol is a very effective, most oldest and most fastest steroid. গোল্ডেন এরার যে বডি বিল্ডাররা যেমন আর্নল্ড স্কোয়াজনেগার, সার্গিও অলিভো, ল্যারি স্কট এরা কিন্তু ডায়নাবল ইউজ করতো। আর এদের রিভিউ অনুযায়ী ডায়নাবল কিন্তু সেই সময় বাল্কিং স্টেরয়েড হিসেবে খুব পপুলার ছিল। এখনকার দিনেও ডায়নাবল কিন্তু বাল্কিং স্টেরয়েড হিসেবে খুবই পপুলার। তো বডি বিল্ডাররা মেনলি ডায়নাবল ইউজ করে অফ সিজনে তাদের ওয়েট গেন, মাসেল মাস গেন আর স্ট্রেংথ গেনের জন্য। যেহেতু ডায়নাবল ইজ এ হাইলি অ্যানাবলিক স্টেরয়েড, তো এ কি করে না আমাদের যে প্রোটিন সিনথেসিস, বডির মাসেল গ্রোথ, বডির যে স্ট্রেংথ সেটাকে খুব তাড়াতাড়ি খুব অল্প টাইমের মধ্যে একটা দারুণ জায়গায় নিয়ে চলে যায়। তো সেই কারণে এই ডায়নাবলের পপুলারিটি প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আমাদের কলকাতাতে তো অবশ্যই, সারা ওয়ার্ল্ডে কিন্তু ডায়নাবলের একটা পপুলারিটি আস্তে আস্তে বাড়ছে। ডায়নাবলের ডোজ হিসেবে মেনলি 30 mg ফর 3 উইকস এটা ধরা হয়। কিন্তু যাদের ওয়েট অনেক বেশি, হাইট অনেক বেশি, যেমন 6 ফুটের উপরে হাইট বা 90 কিলোর উপরে ওয়েট, তারা যখন ডায়নাবল ইউজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু 30 to 40 mg পার ডে আর 4 উইকস এটা কিন্তু কন্টিনিউ করা যেতে পারে। ডায়নাবল খুব ফাস্ট, 2 থেকে 3 দিন ডায়নাবল খাওয়ার পরেই এর রেজাল্ট বুঝতে পারা যায়। এর হাফ লাইফ 4 to 5 আওয়ার্স, সুতরাং এটাকে প্রি ওয়ার্কআউট হিসেবে অনেকে খায়। ফলে কি হয়, যখন আমার ওয়ার্কআউট সেশনটা চলে তখন স্ট্রেংথ সাংঘাতিক একটা পর্যায়ে যায়, সুতরাং তার ওয়ার্কআউট অনেক বেটার হয়। ডায়নাবল কিন্তু ওরাল স্টেরয়েড, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়। আর এর এক একটা ট্যাবলেটের দাম খুব বেশি হলে 8 থেকে 10 টাকা, অর্থাৎ খুবই কম দাম। এই কারণেও এর পপুলারিটি আস্তে আস্তে বাড়ছে। মেনলি টিনেজার যারা সবেমাত্র ফিটনেস লাইফস্টাইলে ঢুকেছে, বডি বিল্ডিং এর দিকে বেশ তাদের ন্যাক আসছে, তারা এই হার্ডওয়ার্কের পরিবর্তে কিন্তু ডায়নাবলের দিকে বেশি টার্গেট করছে। তারা খুব কম টাইমের মধ্যে তাদের বডির ওয়েট, মাসেল, তারা একটা হিউজ লুকে চেষ্টা করছে যে ডায়নাবল ইউজ করে সেই লেভেলটায় পৌঁছে যাওয়ার। এছাড়া অনেকেই যারা আছে যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তাদের ফিজিক্স গঠন করছে, তারা কিন্তু ডায়নাবল ইউজ করে একটা লেভেলে চলে যাচ্ছে। তো এটা তারা কখনোই বুঝতে চাইছে না যে ডায়নাবল বা যে কোনো ধরনের স্টেরয়েডই কিন্তু প্রফেশনালদের জন্য। শুধুমাত্র নর্মাল কিছু কয়েকদিনের জন্য লোক দেখানো বা টিনেজার যারা ভাবছে বা একটোমরফিক যারা ভাবছে যে আমরা বডি ওয়েট গেইন করে নেব, তাদের জন্য কিন্তু কখনোই কোনো স্টেরয়েডই ঠিকঠাক আইডিয়াল কাজ করতে পারে না। এদের মেনটেন করাও অনেক কষ্ট হয়। এরা হঠাৎ করে মনে হয় যে আমরা স্টেরয়েড ইউজ করছি, এটা একবার ইউজ করলে সারা জীবন থেকে যাবে, এটা কখনোই কিন্তু নয়। এটা মেনটেন করতে গেলে অনেক খরচাও লাগে, অনেক টাইমের ব্যাপার থাকে, যেটা শুধুমাত্র কিন্তু করতে পারে যারা প্রফেশনাল তারাই। ডায়নাবলের যে পপুলারিটি সেটা বাড়ার সাথে সাথে ডায়নাবলের অ্যাবিউজও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে। এই ডায়নাবল বা যে কোনো ধরনের যে স্টেরয়েড গুলো থাকে, এগুলোর কিন্তু এফেক্টটা খুবই কম টাইমের জন্য থাকে, কিন্তু এর যে ব্যাড এফেক্ট, এর যে সাইড এফেক্ট, এটা কিন্তু লাইফ লং থেকে যায়। সো এবারে আসি আমি এর যে ব্যাড এফেক্ট গুলো সেইগুলো নিয়ে। ডায়নাবল কিন্তু শুধুমাত্র ওয়েট গেনার হিসেবে কাজ করে। এই ওয়েট যে গেইন হচ্ছে, এটার কিন্তু বেশিরভাগ অংশ থাকে ওয়াটার। ডায়নাবল বডির যে মাসেলে প্রচন্ড পরিমাণে জল ধরে রাখতে সাহায্য করে। ফলে যে ওয়েট গেইনটা হচ্ছে সেটা কিন্তু বেশিরভাগটাই ওয়াটার ওয়েট। আর ডায়নাবল খাওয়া যেই ছেড়ে দেয় কেউ, তখনই ওর রেজাল্টটা কিন্তু পড়তে থাকে। তখন কি হয়, ওয়াটারটা বডি থেকে বেরিয়ে যায়
আবার যেরকম আগের পজিশনে ছিল সেই পজিশনে চলে যায় বডি। আমি মেনলি ডিফাইন্ড অ্যাস্থেটিক লিন চেহারা বেশি পছন্দ করি। সেক্ষেত্রে ডায়নাবল কিন্তু পুরো তার অপোজিট, ও পুরোপুরি একটা বাল্কিং স্টেজে বডিকে নিয়ে আসে, যেখানে ওয়াটার রিটেনশন বেশি হয়, বডি অনেকটা বাফি লাগে। তো সেখানে বডির কোনো ডেফিনেশনই থাকে না। সেকেন্ড নাম্বার পয়েন্ট, ডায়নাবল যেহেতু ওরাল স্টেরয়েড, অর্থাৎ ডায়নাবল ইনজেক্টেবলও অনেক সময় পাওয়া যায়, কিন্তু মেইনলি কিন্তু ওরালটাই বেশি ইউজ হয়। ট্যাবলেট ফর্মে যখনই এই ডায়নাবলটা ইউজ করা হয়, এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের লিভারের উপরে প্রচন্ড পরিমাণে এফেক্ট করে। ফলে কি হয়, আমাদের হাতের আঙুলের যে নখের গোড়া সেটা হলুদ হয়ে যেতে থাকে, চোখ হলুদ হয়ে যেতে পারে, আর সাথে সাথে ডিহাইড্রেশনও হতে পারে। ঠিকঠাক মতন জল না খেলে জন্ডিসও হতে পারে। আর টয়লেটের যে কালার, এটা ডার্ক ইয়েলো কালারও হয়ে যায়। ফলে লিভারের উপর প্রচন্ড পরিমাণে একটা টক্সিক সৃষ্টি করে কিন্তু ডায়নাবল। এর হাই ডোজ এটা কিন্তু লিভার পুরোপুরি ড্যামেজ করে দিতেও পারে। ডায়নাবল ইউজ করলে অনেক সময় অনেকের অ্যাকনে দেখা যায়। হোয়াট ইজ দ্য অ্যাকনে? অ্যাকনে হচ্ছে সারা গায়ে গুড়ি গুড়ি ছোট ছোট দানা দানার মতন দেখা যায়। এই দানা দানাগুলো থেকে অনেক সময় ছোট ছোট দানাও বেরিয়ে আসতে থাকে। এইগুলো পরবর্তীকালে ছোট ছোট গর্তের আকার ধারণ করে, কিংবা অনেক সময় কালো কালো ছোপ ছোপ দাগ, লাল লাল দাগও হয়ে যায়। এটাকে অ্যাকনে বলে। এই স্পট কিন্তু রিমুভ করা খুবই কঠিন এবং সারা গায়ে এই দাগ হয়ে থাকে। ফোর্থ নাম্বার পয়েন্ট হলো গাইনো। এটা কিন্তু সব থেকে খারাপ। ছেলেদের যে চেস্ট টিস্যু সেটা কিন্তু বাড়তে থাকে, সাথে সাথে চেস্টের যে গ্ল্যান্ড, নিপল, এতে সাইজও বাড়ে। ফলে নিপল থেকে একটা লিকুইড সিক্রেশন হয়, সেটা কিন্তু অনেক সময় খুবই বাজে আকার ধারণ করে, দেখতে খুবই অড লাগে, এবং যাদের গাইনো হয় তারা যথারীতি একটা মেন্টালি একটা বাজে অবস্থায় চলে যায়। ফিফথ নাম্বার পয়েন্ট হলো ব্লাড প্রেশার। ডায়নাবল কিন্তু প্রচন্ড পরিমাণে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এটা যে হয়তো খুব কম, একটা টিনেজার ছেলে 18 বছর বয়স বা 19 বছর বয়স, এখন তো অনেকে 15 বছর থেকেই ওয়ার্কআউট আরম্ভ করে দেয়, তারা এখন এতটাই অ্যাগ্রেসিভ যে তাদের কাছে স্টেরয়েডটা এমন কোনো বড় ফ্যাক্টর না। তো সেক্ষেত্রে তারা যখন এই স্টেরয়েড গুলো ইউজ করছে, তাদের ব্লাড প্রেশার প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তারা রোদে বেরোতে পারে না, মাথা যন্ত্রণা করে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এরা কার্ডিও করতে পারে না। কার্ডিও যখনই করে তাদের কিন্তু মাথা ঘুরতে থাকে বা তাদের প্রেশারটা আরো হাই হয়ে যায়। 6 নম্বর পয়েন্ট হলো সেক্স প্রবলেম। এটা কিন্তু সব থেকে বাজে। ডায়নাবল ইউজ করার পরে বডির যে ন্যাচারাল টেস্টোস্টেরন লেভেলটা সেটা অনেকটা অংশে কমে যায়। ন্যাচারাল টেস্টোস্টেরন সিক্রেশন সেটাও কিন্তু একদমই কমে যায়। ডায়নাবল ইউজ করার পর থেকে আগের মতন কিন্তু টেস্টোস্টেরন আর সিক্রেট হয় না বডি থেকে। ফলে ডায়নাবল খাওয়া যখন ছেড়ে দেবে, তখন কিন্তু যে টেস্টোস্টেরন ঘটিত মেল যে হরমোন সেইটা কিন্তু আর আসবে না, আগের মতন তার এফেক্টও পাওয়া যাবে না। আর সেই কারণে এই যে ডায়নাবল, এটা যদি আরো হাই ডোজে কেউ ইউজ করে, অনেক সময় সেক্সের পোর্শনটাকে কিন্তু একেবারে ড্যামেজ করে দেয় এটা। আর এটা সত্যি খুব বাজে ব্যাপার। সাথে সাথে হেয়ার লসও হয়। 7 নম্বর পয়েন্ট, ইনজুরি। তো ডায়নাবল খেলে কি ইনজুরি হয়? এতে তো ইনজুরি হওয়ার কথা নয়, কারণ আমার স্ট্রেংথ অনেক বেশি হয়ে আছে, আমি প্রচুর স্ট্রেংথে অনেক হেভি ওয়েট ক্যারি করতে পারছি। কিন্তু তা নয়, যখনই ডায়নাবল খাচ্ছি আমাদের স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়, তখনই আমাদের মেন্টাল মানে মাইন্ড বলছে যে আমরা অনেক হেভি ওয়েট ইউজ করব। ফলে কি হয়, অনেক হেভি ওয়েট ইউজ করতে গিয়ে আমার যে স্ট্রেংথটা ঠিক আছে, কিন্তু অনেক সময় হেভি ওয়েট ইউজ করার জন্য কিন্তু অনেক প্র্যাকটিসের দরকার হয়। সেই প্র্যাকটিসটা বডিতে থাকে না সেই সময়, আর শুধুমাত্র স্ট্রেংথের উপরে দাঁড়িয়ে সেই ওয়েটটা হয়তো ক্যারি করা সম্ভব হয় না। ফলে কি হয়, এই সময় খুব প্রচুর পরিমাণে ইনজিওর্ড হয় মানুষ। লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটা কিন্তু
ইমোশনাল প্রবলেম। ইমোশনাল প্রবলেম অর্থাৎ এই কারণে একটা ছেলে যখন সে অত্যন্ত স্যাড তার ফিজিক্স নিয়ে, তো সেক্ষেত্রে ও ডায়নাবল ইউজ করার পরে একটা হিরোতে পরিণত হয়। হি বিকামস জিরো টু হিরো। কিন্তু যেই ডায়নাবল ও ছেড়ে দেয়, সে কিন্তু আবার সেই পুরনো জিরোতেই ফিরে আসে। ফলে একটা মেন্টাল প্রবলেম তৈরি হয় যে আমি আর জিম করব না, জিম করতে আমার ভালো লাগে না, বা তার মাইন্ড অলওয়েজ তাকে ডায়নাবলের যে স্টেজ, সেই হিউজ স্টেটে দেখে অভ্যস্ত। সে মাইন্ড কখনোই চাইছে না যে আগের যে পজিশন, রোগাটে গড়ন বা একটোমরফিক যে ফিজিক্স, সেইটাই দেখতে। এছাড়াও এই সময় কিন্তু অ্যাগ্রেশন খুব, মানে নিজেরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় এই ডায়নাবল ইউজ করলে। এই সময় ঝগড়া ঝাঁটি, কারোর সাথে ভালো ব্যবহার করা নয়, এইসব কারোর সাথে সবার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট করা, এগুলো কিন্তু হতেই থাকে। সো গাইস, ডায়নাবল নিয়ে আজকে এই টপিক এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করুন, আমার এই চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে, শেয়ার করুন বন্ধুদের সাথে। যদি কিছু জানার থেকে প্লিজ কমেন্ট করে জানতে চান, আমি চেষ্টা করব সেই সব জিনিসগুলো, টপিকগুলো নিয়ে আলোচনা করার। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।